সমস্যা নাই, আয় বস এসে। আবির আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবিরকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করে, কেমন আছো কাকুমনি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলে বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদের দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করেছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেই দেব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদে রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে কয়েক ঘন্টা দুয়েক পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তাও করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা-9টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। সময় এই সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবারও বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে 2 ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপর বেজে গেছে, এখনো আবির কেন উঠছে না তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে। তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবিরকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমের আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবিরের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবিরের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবিরের কাছাকাছি গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবিরের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপ দাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবে আবিরকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবিরের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদশী অভিনিবিষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকলো, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবিরকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাপা কাপা হাত ছুয়ালো আবিরের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে। যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে।
সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাতাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যে মেঘের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবিরের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। আকস্মিক আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল। আমি শুয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখ বিবরে, আর ভাবছে এখনো আধো ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যেতে পারে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবিরের দিকে। আবিরের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানিক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কিরে, নামাজে যাচ্ছিস? আবির ঘাট ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো। আদি আসলে ওকে নিয়ে যাই, দাঁড়া একটু। ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবিরকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবিরকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল। কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পিছন দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবিরের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো, ছোট করে বলল, ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠলো। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থাকলো টিউশনের সামনে। মেঘ নেমে ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট, আর অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবীর দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতে স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসির মুখে উত্তর দিল। স্যার হাসি মুখে উত্তর দিল। জি, কেমন আছেন স্যার? আবির উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসলি কবে? 20 থেকে 22 দিন তো হবে। বাসায় সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ম্যাগি তো তোর বোন? জি স্যার, চাচা তো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসছি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিল। মেঘকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালো। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবিরের কাছে এসে প্রশ্ন করলো। আপনি জাননি? আবির সবসময়ের মতোই গম্ভীর কণ্ঠে উত্তর দিল। না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বলল, মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল। কি খাবি বল। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল। ফুচকা। আবির সহসা বলল। ওঠ। বাইক স্টার্ট দিল, থামালো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি,
তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতে রাকিবের চোখ পড়ে মেঘের দিকে, সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞাসা করে। কেমন আছেন বা সরি আপু? মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল। জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। মেঘ কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে ফেলল। এতটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল। আবির সহসাই বলে উঠল। ঠিক আছে, আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজে টিস্যু দিয়ে মুছে বলল। বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবিরের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবে মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল। বেকুবের মতো হাসিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভেবাচাকা খেল, ভনিতা ছাড়াই জবাব দিল। এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে। এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে। শুধু তোর এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায় বিরক্তি নিয়ে বলল। মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগ পিছে না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেললো। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবিরের দিকে তাকালো, তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো। আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভার কণ্ঠে বলল। আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল। আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো, দাঁত খিচে বলল। তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবির তপ্ত স্বরের কথাগুলো কানে যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল। একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবিরের দিকে। আবির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল। একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবিরের মুখের সামনে ধরতে আবির হাঁ করলো। মেঘও 2 আঙ্গুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবিরের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুঁচকে চোখ বন্ধ করলো, কোনো রকমে গিলল। দাঁত কিরকির করছে, দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল। উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসি ঠাট্টা স্বরে বলে। এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পিছনে হাত নিয়ে 2 আঙ্গুল ইশারা দিল, সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবিরের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল। আর খাবো না। মেঘ পলক ঝাপটে অধর নেড়ে বলল। একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করলো, তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে উঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল। একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল। কি? এই কোথা থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল। আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মিক বলে ওঠে। আমি পানিতে পড়লে তো 2 সপ্তাহে খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখে মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে। আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে?
আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকিয়ে দেখে আবির নেই। পিছনে ঘুরে দেখলো আবির টাকা দিচ্ছে। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল। আমি পানিতে পড়লে তো তুই সব থেকে খুশি হয়েছিস। মেঘ মাথা নেড়ে হ্যাঁ। বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল। চল তাহলে। মেঘ উঠে আবিরের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে। কি এখানে? মেম আর আদির জন্য নিয়েছি। জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবিরকে সে কথা কখনোই বলতে পারতো না মিম আর আদির জন্যে নেওয়ার জন্যে। মেঘকে খাওয়াতে এনেছে, এটাই অবাক কাণ্ড। আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল। বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল। এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়। স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। আর রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমে এই 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আটকে উঠে বলে। কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। তোর যেমন মুখ বেশি চলে আমার তেমনি হাত চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল। আরে হয়েছেটা কি বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল। আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরোই টাস্কি খাইছি। যে আবির এত বছর ফুচকার দোকানে আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সেই জাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল। ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাবি? রাসেল সহসা বলে উঠল। ঠিকই তো, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল। এর জন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। তুই কি কথা ওদের সামনে বলে ফেলেছিস? রাকিব আবারও বলল। একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনা মেঘকে প্রথমে বাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। আকস্মিক বলে উঠল। ঠিকই আছে, আরো খা। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল। মাফ করে দে ভাই, মুখ ফুসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। মুখ ফুসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তের বাগড়ায় দিয়েছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বাগড়া দিয়েছি? রাকিব ভেঙচি কেটে বলল। আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না। আজ পর্যন্ত একটা ফুসকো নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো। মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগায়। যদি গুরুত্ব নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজের শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমন করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে। রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল। রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা OMG জিনিস দেখে তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল। আয় নিজের কুকীর্তি দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। 5 জনই চেয়ারের কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই অতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পিছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন আসেনি, কিন্তু আবিরের মুখের এক পাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে। আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলে। আবির, তুই এই মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাওয়াই দিচ্ছে? রাসেল এবার হাসজ্জ্বল মুখে বলল। এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে। মেঘ নাকি নাম শুনছিলাম, উনি কি সে?
আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরে তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।